গুড মর্নিং। আজকে 31 অক্টোবর, কালী পুজো আজকে। আর বাইক রেডি হয়ে গেছে বেরোনোর জন্য, কিন্তু এখানে এত ফর্ম কেন? এটা একটা বিশাল বড় কোশ্চেন। ওকে, কেন ফর্ম, কী জন্য ফর্ম আসছে, সমস্ত কিছু নিয়ে রাস্তাতে যেতে যেতেই বলবো যে কেন ফর্ম, কেন বাবুল র্যাপ, এত কিছু নিয়ে আমরা কোথায় যাচ্ছি। ওকে, আর এখানে অলরেডি প্যাকিং করেছি। চলো, কেন প্যাকিং করেছি সেটাও রাস্তাতে যেতে যেতে বলবো। তাই হোক, হাই রোডে। আর এখন ঘড়ির কাঁটায় 8:30। ওকে, বাড়িতে দেখিয়েছিলাম যে কেন ফর্ম আর বাবেল র্যাপ নিয়ে যাচ্ছি। বাবেল র্যাপ আর ফর্ম নিয়ে যাচ্ছি কেননা এবছরে যে ট্যুরটা আমি করছি, সেই ট্যুরটা কিছুটা ট্রেন আর কিছুটা বাইকে করব। আর কিছুটা ট্রেন মানেই বাইকটা অ্যাকচুয়ালি পার্সেল হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি আমার সঙ্গেই পার্সেল হবে। আমি যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনেই আমার সঙ্গে যাচ্ছে অ্যাজ এ লাগেজ হিসাবে। তো তার জন্যই এত কিছু বন্দোবস্ত। কোথায় যাচ্ছি এটা একটা বড় কোশ্চেন। কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে আসবে, সবার সামনেই আসবে। কোথায় যাচ্ছি নিশ্চয়ই আসবে। তো এখন আপাতত যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। এখন হাওড়াতে যাব, হাওড়াতে গিয়ে বাইকটাকে পার্সেল করব। কালকে অ্যাকচুয়ালি আমরা ট্রেন আছে রাত্রিরে, আর কি ট্রেনে উঠছি সেটা কালকেই বলবো। কিন্তু আজকে একদিন আগে আমাকে অলরেডি বলেছিল যে বাইকটা দিয়ে দেওয়ার জন্য, তো সেই কারণেই আজকে দিয়ে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে আজকে তো ছুটির দিন, দিওয়ালি। তো 31 অক্টোবর 2024 ছুটির দিন আজকে, কালী পুজো বলে। আর সকাল সকালে বেরিয়ে পড়েছি বাইকটা পার্সেল করার উদ্দেশ্যে। বাইকের ফর্মালিটিস সমস্ত কিছু পূর্ণ করব আজকে। সব কিছু পূর্ণ করে দেন হচ্ছে হয় ট্রেনে অথবা বাসে আমরা ব্যাক করব। 15 মিনিট সময় নষ্ট হয়ে গেল। আর এই সময় নষ্ট হলো কী জন্য সেটা আর বলে লাভ নেই। সেটা একটা খুব প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম। আমাকে বলা হয়েছিল যে বাইকে সেরকম তেল যাতে না থাকে, কেননা ওরা তেলটাকে হচ্ছে ড্রেন করবে। তো সেই কারণে আমি খুব অল্প পরিমাণে তেল রেখেছিলাম, কিন্তু এত অল্প পরিমাণ হয়ে যাবে বলে আশা করিনি। আর ঠিক বাড়ি থেকে এসেছি 5-7 কিলোমিটার হবে। 5-7 কিলোমিটার পরে দেখছি লো ফুয়েল ইন্ডিকেশন দিচ্ছে। আর আমাকে, যদিও পেট্রোল পাম্পের কাছাকাছি এটা হয়েছিল, আমাকে প্রায় 5-10 মিনিট হচ্ছে বাইক ঠেলে ঠেলে আনতে হলো। ভারী বাইক, ন্যাচারালি ব্যাপার, ঠেলতে বেশ যথেষ্ট কসরত হয়েছে। তো এখন ফুয়েলটা ফিল করে নিয়েছি আর হাওড়ার দিকে রওনা দিচ্ছি। এবারে হাওড়ায় গিয়েই দেখাটা এখন 9:10, জাস্ট সাঁতরাগাছি রিচ করবো। রাস্তা ফাঁকা আছে যেহেতু আজকে কালী পুজো, সো রাস্তা যথেষ্ট ফাঁকা। সাঁতরাগাছিতে ইউজুয়ালি যে জ্যামটা হয় সেই জ্যামটা একদমই নেই। তো খুব তাড়াতাড়ি আশা করি পৌঁছে যাব। খুব একটা সময় আজকে বেশি লাগেনি, শুধু মাঝখানে একটু ফুয়েলটা শেষ হয়ে যাওয়ার জন্য খুব বিপদে পড়ে গেছিলাম। যাই হোক, সেটা পেট্রোল পাম্পের কাছাকাছি হয়েছিল বলে অ্যাটলিস্ট প্রবলেমটার সলিউশন পেয়ে গেল। না হলে এই ভারী গাড়ি ঠেলতে বেশ কষ্ট হয়েছে। প্রায় 5-7 মিনিট ঠেলেছি, তাতেই হচ্ছে দম বেরিয়ে গেছে। সো এটা একটা প্রবলেমের মধ্যে ফেলেছিলাম। বাকি তো সব কিছু ঠিকঠাক আছে, গাড়িও ঠিকঠাক চলছে এই মুহূর্তে। চলো, সাঁতরাগাছি পৌঁছে গেছি। আমার ডান সাইডে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, যেটা অলরেডি কনস্ট্রাকশন চলছে। আমি আমার প্রায় কলেজ লাইফ থেকে দেখছি কনস্ট্রাকশন চলছে, আর টিল নাও আমার চাকরি হয়ে গেলে প্রায় 4-5 বছরের, 5 বছর 7 বছরের কাছাকাছি। তো টিল নাও কনস্ট্রাকশন চলেই যাচ্ছে, কবে যে শেষ হবে ভগবান জানে।
সাঁতরাগাছি ব্রিজ পুরো খালি, এত খালি সাধারণত দেখতে পাওয়া যায় না। আমি তো রেগুলারলি যখন অফিসে যাই তো এত খালি দেখতে পাওয়া যায় না। সাঁতরাগাছি ব্রিজে উঠে পড়েছি, আর আমার বাঁ সাইড দিয়ে হাওড়া দিকে চলে যাচ্ছে রেল লাইনটা। আর অ্যাকচুয়ালি আমরা হাওড়ার দিকে যাচ্ছি এখন বাই রোড। সো আমরা এখন আমার লেফট হ্যান্ড সাইডে আপনি মল, তো আপনি মলের কাছে চলে এসেছি। আর এই আপনি মল থেকেই লেফট হ্যান্ড সাইডের সিগন্যালটা নেবো, নিয়ে হাওড়া স্টেশনের দিকে যাব। তো সিগন্যাল ওপেনই আছে, চলো হালকা করে টেনে দিয়ে এই জায়গাটা করে। হাওড়া ঢুকতে আর 10-15 মিনিট লাগবে খুব বেশি হলে, এর থেকে বেশি লাগার কথা নয়। তো এই রাস্তাটাই অ্যাকচুয়ালি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে। এখান থেকে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আবার একটা টার্নিং নিতে হবে, সরি রাইট হ্যান্ড সাইডে একটা টার্নিং নিতে হবে, দেন গঙ্গার ধার ধরে একদম হাওড়া স্টেশন। 15 নম্বর প্ল্যাটফর্মের কাছে যে কাট আউটটা করা আছে ওখান থেকে অ্যাকচুয়ালি ইন করতে হয় পার্সেলের জন্য। যারা বাইক পার্সেল অথবা লাগেজ করবে তারা হাওড়া স্টেশনে 15 নম্বর যে স্টেশনটা আছে ওই স্টেশনের কাছে একটা কাট আউট আছে, ওই কাট আউট দিয়ে যেতে হয়। আর যারা গাড়ি নিয়ে আসছো বা বাড়ির কাউকে ছাড়তে আসছে তারা 9 নম্বর প্ল্যাটফর্মে মানে ওল্ড কমপ্লেক্সে একটা পার্কিং লট আছে, আর সেম পার্কিং লট নিউ কমপ্লেক্সেও আছে, সেটা 21 নম্বর প্ল্যাটফর্মে। তো টোটাল 3টে কাট আউট আছে, আর এই 3টে কাট আউট দিয়ে দুটো পার্কিং লটে যাওয়া যায়। 21 নম্বরে যদি যাওয়া যায় সেটা নিউ কমপ্লেক্সে যাচ্ছে, 9 নম্বরে যদি যাওয়া যায় সেটা ওল্ড কমপ্লেক্সে যাচ্ছে, আর 15 নম্বরে কাট আউটটা দিয়ে যাওয়া যায় তাহলে সেটা পার্সেল অফিসের দিকে যাচ্ছে। ও রাস্তা বেশ ফাঁকাই আছে মোটামুটি, ছুটির দিন বলে রাস্তা যথেষ্ট ফাঁকা। আচ্ছা, এই সিগন্যালটা থেকে রাইট হ্যান্ড সাইডে এবার নেবো, সোজা চলে যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে। এইবার হচ্ছে লেফট টার্ন, আর লেফট টার্ন নিয়ে নিলেই সোজা হাওড়া স্টেশন, আর কোনো দিকে মার্ক নেই, এবারে জাস্ট সোজা এই লেফট টার্নটা নিচ্ছি। আর আমার ডান দিকে পড়বে ফেমাস কলকাতার গঙ্গা নদী, এটা অ্যাকচুয়ালি কলকাতার লাইফ লাইন। আমার রাইট হ্যান্ড সাইডে অলরেডি সোজা, আর কোনো দিকে মার্ক নেই, এই রাস্তায় সোজা চলে গেলে
আমার লেফট হ্যান্ড সাইডে হাওড়া স্টেশন আর আমার রাইট হ্যান্ড সাইডে হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। তো এইটা লেফট হ্যান্ড সাইডে 21 নম্বর যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে নিউ কমপ্লেক্সের। আমাদের যেতে হবে 15 নম্বর প্ল্যাটফর্মে। ওকে, চলো আমরা ইন করে গেছি হাওড়া স্টেশনে। চলো একটু পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে নারায়ণ কাকা। আর নারায়ণ কাকাকে অনেকে চেনে না, আর নারায়ণ কাকাকে চেনে না তার কারণ হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ওঝা আঙ্কেলেরই হচ্ছে একজন পার্টনার। ঠিক আছে, তো ওঝা আঙ্কেলের সঙ্গে যদি দেখা করানো যায় দেখা করাবো। আর এই হচ্ছে বাবু, আমাদের হচ্ছে আমার বাইকটা অ্যাকচুয়ালি, আচ্ছা এটা ওঝা আঙ্কেলের ছেলে। আচ্ছা, এই অ্যাকচুয়ালি আমার বাইকটাকে আজকে হচ্ছে সব কিছু প্যাকিং করবে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর কালকে লোডিং হবে। এই হচ্ছে বাইকের অবস্থা। ফর্ম টম সব নিয়ে এসেছি। আঙ্কেলের সঙ্গে আমি কথাবার্তা বলে গেছিলাম সমস্ত কিছু, তো আঙ্কেল বাকি ব্যবস্থা করে দিচ্ছে। তেলটা হচ্ছে বের করুক, তারপরে হচ্ছে কথাবার্তা হবে। চলো এবার পেপার করতে যাওয়ার পালা, পেপার করে আসি, দেন আমি কথা বলছি। আচ্ছা, এই হচ্ছে সিট 2। গাড়ি এই মুহূর্তে প্যাকিং হচ্ছে হাওড়া স্টেশনে। ফর্ম টম দিয়ে অলরেডি ফর্ম আমি নিয়ে এসেছিলাম কিছুটা, ফর্ম দিয়ে প্যাকিং হচ্ছে। প্যাকিং হয়ে যাওয়ার পর পেপার ওয়ার্কের জন্য যাবে। কনফার্ম টিকিট, আরসি বুকের একটা কপি আর একটা ভ্যালিড আইডি প্রুফ, এই তিনটে জিনিস লাগে। আর যে অ্যামাউন্ট লাগবে ডিপেন্ড করছে গাড়ির সিসির উপরে। তো এটাতে ম্যাক্সিমাম হচ্ছে 375 সিসি হচ্ছে, অলরেডি 375 কিলো হচ্ছে এটা ভাড়া লাগছে, বাকি তো ঠিকঠাকই আছে। তো বাইক পার্সেল হয়ে গেছে, এখান থেকে বাইক পার্সেল আমি করে দিলাম। জাস্ট হচ্ছে পার্সেল অফিসে বাইকটাকে রেখে দিয়ে আসা হলো। 3200 টাকার মতন হচ্ছে ফিস হয়েছে। আর এই হচ্ছে লাল করছি, যেটা এরকম একটা পেপার পাওয়া যাবে। এটাই অ্যাকচুয়ালি গাড়িটা ছাড়াতে কাজে লাগবে হচ্ছে। এটা আমি গাড়িতে আস্তে আস্তে বলেছি, গাড়িটা বুক করেছি কালকার পর্যন্ত। সো আমি এখন হচ্ছে কালকে যাব, কালকে অবধি। আর বাকি প্যাকিং আমি সব প্যাকিংয়ের ম্যাটেরিয়াল নিয়ে এসেছিলাম। বাকি ডিটেলস আমি বলছি কোথায় কী লাগছে না লাগছে। চলো বাকি পেমেন্ট করি, দেন এখান থেকে হচ্ছে বেরোই। তো 31 অক্টোবর মানে কালী পুজোর দিনে আমরা তো অলরেডি বাইক পার্সেল করেছিলাম হাওড়া থেকে, কিন্তু তারপরে এসে আর ভিডিও করার টাইম পাইনি। কালী পুজোর জন্য একটু ফ্যামিলি গেট টুগেদার ছিল, তো রাত্রিরে একটু সেই জন্য বিজি হয়ে পড়েছিলাম। তারপরে তো 1 তারিখ সকালবেলায় অফিস করে রাত্রিরে আমরা ট্রেন ছিল, তো ট্রেনে আমরা বেরিয়ে গেছিলাম। ফিরে এলাম, ফিরে এসে এই ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি আমার কত কস্টিং পড়েছিল বাইকটা পার্সেল করতে হাওড়া থেকে। সো আমার টোটাল কস্টিং পড়েছিল 4500 টাকা। তার মধ্যে 3200 টাকা তো অলরেডি বলেইছিলাম যে ভিডিওর মধ্যে, যেটা হচ্ছে আমাকে অফিসিয়ালি ওখানে চার্জেস জমা দিতে হয়েছে। তারপরে বাকি আমার লেগেছে 1200 টাকার মতো প্যাকিং এর জন্য। আমি যদিও সবকিছু জিনিসপত্র নিয়ে গেছিলাম, তার সত্ত্বেও জানি না এতটা কেন লাগলো। তো 1200 টাকার মতো আমার প্যাকিং এ লেগেছিল। এবং রাত্রিরে যখন আমি বাইকটা তুলছিলাম, মানে অ্যাকচুয়ালি ট্রেনে যখন বাইকটা লোডিং হচ্ছিল, সেই সময় বাইকের লাগেজ একটু বেশি থাকার জন্য একটু প্রবলেম হচ্ছিল। ওঝা আঙ্কেল সেই সময় সঙ্গে ছিলেন। তো ওনাকে একটা 100 টাকা দিয়েছি, জাস্ট একটা ক্যাজুয়াল ফর্মালিটিস। সো আমার টোটাল খরচা হয়েছে 4500, 3200 প্লাস 1200, 4400 আর হচ্ছে 100, 4500 টাকা খরচা হয়েছিল। বাইক কালকে আমরা ঠিকঠাকই পেয়েছিলাম, সেরকম কোনো ড্যামেজ হয়নি। খুব সামান্য একটা ড্যামেজ হয়েছিল, যেটা আমি অলরেডি বাজাজের একটা সার্ভিস সেন্টারে গিয়ে রিপেয়ার করে নিয়েছিলাম। 4টে জাস্ট নাট চেঞ্জ করতে হয়েছে, আর কিছু সেরকম হয়নি। বাকি বাইক ঠিকঠাক ছিল, অ্যাজ ইট ইজ, কোনো জায়গায় কোনো প্রবলেম ছিল না।
সো এই হচ্ছে বাইক পার্সেলের আমার এক্সপিরিয়েন্স আর খরচা। আর কি কি লাগছে আমি ভিডিওতে অনেকবার বলেছি, তাও একবার জাস্ট কনফার্ম করে দিই। সো লাগছে বাইকের আরসি কপি, তার জেরক্স, একটা যে কোনো হচ্ছে আইডি প্রুফ, সেটা মেবি আধার কার্ড হতে পারে, মেবি ভোটার কার্ড হতে পারে, তার জেরক্স, এক কপি ছবি, আর কনফার্ম টিকিট। যে গাড়িতে করে যাচ্ছে মানে যে ট্রেনে করে যাচ্ছে সেই ট্রেনে হচ্ছে একটা কনফার্ম টিকিটের জেরক্স কপি। তো এই কটাই লাগে, আর কিছু লাগে না সেরকম। তো এই কটা নিয়ে হচ্ছে পার্সেল অফিসে যেতে হয়। ওখান থেকে হচ্ছে পেপার রেডি করতে হয়, দেন ওরা কি একটা কিউআর কোড দিয়ে দেয়। কিউআর কোডটা অ্যাকচুয়ালি ওই বাইকের যে প্যাকিং আছে ওর উপরেই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওটাকে অ্যাটাচ করানো হয়। দেন একটা লাল পার্চি, যেটা আমি হচ্ছে অলরেডি দেখিয়েছি, একটা রেড কালারের পেপার থাকে। সো ওইটা লাগে হচ্ছে যখন আমি বাইকটা যখন ডেলিভারি নেবো, মানে কালকা থেকে যখন আমি ডেলিভারি নিয়েছি তখন হচ্ছে আমাকে ওই পেপারটা দিতে হয়েছে। তার সঙ্গে একটা কনফার্ম টিকিট আমাদের দেখতে চেয়েছিল, মানে তার সঙ্গে সরি কনফার্ম টিকিট বলি, তার সঙ্গে একটা আইডেন্টি প্রুফ দেখতে চেয়েছিল। তো আইডেন্টি প্রুফ ওখানে দেখিয়েছিলাম। ব্যাস এইটুকুনকে লাগে, আর কিছু সেরকম নয়। বাকি তো প্রসেস তো সেরকম খুব টাফ প্রসেস নয়, ইজি প্রসেস, খুব একটা প্রবলেমেটিক নয়। হ্যাঁ, তবে যারা ওই প্যাকিং করে তাদের কাছ থেকে একটু সাবধান, কেন ওরা অনেকটা চার্জেস করে, যেমন আমার ক্ষেত্রে হয়েছে। ওরা অনেকটা আমাকে চার্জেস করেছে, আমি কয়েকজনের কাছে পরবর্তীতে খোঁজ খবর নিয়েছিলাম। তো এতটা চার্জেস লাগে না। যেটা কালকা থেকে আমি যখন ব্যাক করেছিলাম, তো তখন আমার গাড়ি প্যাকিং করেছি সমস্ত কিছু নিয়ে, ওখানে খরচা পড়েছে আমার 600 টাকা মাত্র প্যাকিং করতে। সো আমি ফর্মগুলো ওই কালকাতেই যে গাড়ি আনপ্যাক করছিল ওর কাছে রেখে দিয়েছিলাম। তো যত্ন করে রেখে দিয়েছিল। আমি যখন ব্যাক করি দেন হচ্ছে ওই ফর্মগুলো দিয়ে গাড়ি প্যাকিং করানো হয়, এবং 600 টাকা আমার প্যাকিং এ আমার কাজ মিটে যায়। সো এই হচ্ছে ব্যাপার। একটু বার্গেনিং করলে ভালো হয়। যদি বার্গেনিং করে যদি একটু বাজেট কমাতে পারা যায়, ওয়েল অ্যান্ড গুড। বাকি আর সেরকম কিছু নেই। বাকি প্রসেস খুব ইজি, সেরকম কোনো টাফ প্রসেস নয়। আর বাইক তো আমার ক্ষেত্রে ঠিকঠাকই গেছে, অনেকে তো অনেক ড্যামেজ হয়েছে। আমি ব্লগিং এ তো বিভিন্ন রকম ব্লগিং এ দেখেছি এই জিনিসটা, যে অনেকের ড্যামেজ হয়েছে। বাট আমার ক্ষেত্রে ঠিকঠাক, আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। ইন ফিউচার, এটা আমার ফার্স্ট টাইম ছিল ট্রেনে করে বাইক নিয়ে যাওয়া। তো ইন ফিউচার আমি প্ল্যানিং করছি যে নেক্সট ট্রিপেও আমি হচ্ছে ট্রেনে করেই বাইক নিয়ে যাব। আপকামিং কি ট্রিপ আসে দেখা যাক, একটু প্ল্যানিং করতে হবে। চলো, বাকি ভিডিও হচ্ছে, সিরিজ তো আসছে, সিরিজগুলো এনজয় করো সবাই। চলো টাটা, বাই।